সময় বদলাচ্ছে, পাল্টে যাচ্ছে কাজের ধরন। সরকারি চাকরির সংখ্যা ক্রমশ দিন দিন কমছে, আর প্রথাগত শিক্ষার ভ্যালু হয়ে যাচ্ছে ব্যাকডেটেড। আগামী 5 বছরে যে স্কিলগুলো হাতে থাকবে সেগুলোই ঠিক করবে তোমার উপার্জন, তোমার স্বাধীনতা আর তোমার জীবনযাত্রা। পরিবর্তিত পরিস্থিতিতে কর্মসংস্থান নিশ্চিত করতে শুধু প্রথাগত শিক্ষায় শিক্ষিত হলেই তাই চলবে না। তোমাকে দেখতে হবে অন্যান্য মাধ্যম যার মাধ্যমে তুমি কর্মসংস্থান নিশ্চিত করতে পারো। আজকের ভিডিওতে ডে কোডে আমরা আলোচনা করব এমন 10টা স্কিল যেগুলো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড না থাকলেও তুমি শিখতে পারবে, আর সহজেই উপার্জন করার পথ তোমার সামনে খুলে যাবে। তাই যদি তুমি সত্যি ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করতে চাও, তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে যে স্কিলগুলো আমরা আলোচনা করব সেগুলো আগামী দিনে শুধু তোমার ক্যারিয়ার নয়, তোমার লাইফস্টাইলকেও বদলে দেবে। তো চলো শুরু করা যাক। প্রথমে ডিজিটাল মার্কেটিং আগামী 5 বছরে উপার্জন আনতে পারে এমন যতগুলো প্রথম শ্রেণীর পদ্ধতি আছে কর্মসংস্থানের, তাতে তুমি এটা ধরেই নিতে পারো ডিজিটাল মার্কেটিং অগ্রগণ্য থাকবে। কারণ ব্যবসা যতই অনলাইনে যাবে, এই ডিজিটাল মার্কেটারের ডিমান্ড কিন্তু তত বেশি বাড়বে। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস সবকিছুই এখন মার্কেটিং নির্ভর। তুমি সব থেকে মজার জিনিস হলো, তোমাকে এই ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে প্রচুর টাকা ব্যয় করে বড় বড় কোর্স কিন্তু করতে হবে না। তুমি যদি একটু অনুসন্ধিৎসু হও, তাহলেই কিন্তু বিভিন্ন পদ্ধতিতে শুধুমাত্র ইউটিউবেরই বিভিন্ন কোর্স বা ফ্রি কোর্স থেকে তোমরা ডিজিটাল মার্কেটিং শিখতে পারো। এবং এতে তুমি যে কোনো জায়গাতেই থাকো না কেন, সেখানে যদি অন্তত ইন্টারনেটের অ্যাভেলেবিলিটি থাকে, সেখান থেকেই তুমি তোমার এই জার্নিটা শুরু করতে পারবে। এবং যেহেতু এটা ফ্রিল্যান্সিং এর মতো, তোমাকে তোমার সময় অনুসারে তুমি এই কাজটা করতে পারবে তোমার নিজের কাজের সঙ্গে সঙ্গে। ফলে এটা তোমাকে কিন্তু একটা অপরচুনিটি দিচ্ছে এবং দেবে, ফলে তোমার কাছে একটা সুন্দর সুযোগ তৈরি হবে। দ্বিতীয়, গ্রাফিক ডিজাইনিং। দেখো, বর্তমান সময় এটাও এক ধরনের মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং, কিন্তু এতে আমরা মূলত ব্যানার, পোস্টার, লোগো, ইউটিউবের থাম্বনেল প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু ভিজুয়াল ডিজাইনের মাধ্যমে তৈরি করি। এতে করে সহজে আমাদের একটা কাস্টমার গ্রুপ তৈরি হয়, কাস্টমার বেস তৈরি হয়। যারা ব্যবসাটা করে তারা নিজেদের এই পদ্ধতিগুলোর মাধ্যমে নিজের ব্যবসাকে ছড়ায়। সুতরাং তুমি যদি এমন কোনো গ্রাফিক ডিজাইনার হতে পারো, তোমার কাছে কিন্তু সহজেই এখান থেকে উপার্জনের পথ বেরিয়ে আসতে পারে। শুনতে বড় ভারী লাগলেও গ্রাফিক ডিজাইনিং আসলে শুরু করতে তুমি কিন্তু ঘরেই পারো। কিছু ফ্রি অ্যাপ আছে, যেমন ক্যানভা, যেমন ফিগমা, এরকম সহজ সফটওয়্যার দিয়েই তুমি কিন্তু বাড়িতে এই কাজগুলো শুরু করতে পারো। শেখো, সময় লাগবে, কিন্তু তুমি যদি শিখে যাও, নিয়মিত অভ্যাস করো, তুমি দেখবে সহজেই কিন্তু তোমার কাছে ক্লায়েন্ট আসছে। এবং যখন তুমি জানবে, নিজের সম্পর্কে তুমি জানাবে, যারা এই সম্পর্কে ডিজিটালি নিজেদের বিজ্ঞাপন তৈরি করতে যায় সহজে এবং কম পয়সায়, তুমি কিন্তু ধীরে ধীরে তোমার ক্লায়েন্ট বেস বাড়াতে থাকবে। তোমার যা কাজ, আবার তোমার কাজের সঙ্গে সঙ্গে এই কাজটাও তুমি বাড়িতে বসে করতে পারবে। ফলে ভবিষ্যতের দিকে তোমার কাছে কিন্তু আরেকটা উপার্জনের পথ সুন্দরভাবে খুলে যাবে এবং এর একটা বিশাল বড় ভবিষ্যৎ আছে। তৃতীয়ত, যদি তোমার ছবি ভালো লাগে, যদি তোমার ভিডিও ভালো লাগে, তাহলে এই কাজটা তুমি করতে পারো। সেটা হচ্ছে ভিডিও এডিটিং। তুমি এটা ধরেই নিতে পারো, আগামী 5 বছরের মধ্যে এই বর্তমান জনসংখ্যার একটা বিপুল অংশ কিন্তু অনলাইনে তারা চলে আসবে। এবং এই অনলাইনে অলরেডি তারা আছে, কিন্তু এই অনলাইনে আসার অর্থ হচ্ছে তারা নিজেদের উপস্থিতি জানান দেবে ভিডিওর মাধ্যমে, শর্টস এর মাধ্যমে, এবং বিভিন্ন ক্ষেত্রে এটা একটা ফ্রিল্যান্সিং এর উপার্জনের হিসেবে। কিন্তু এই ক্ষেত্রে তারা যেটা অসুবিধেই পড়বে, সেটা হলো একটা এডিটরের অভাব। তুমি যদি এরকম সার্ভিস প্রোভাইডার হতে পারো, যেখানে তোমার ভিডিও এডিটিংটা বেস থেকে একদম শুরু করে অ্যাডভান্স লেভেল অব্দি শেখা আছে, এবং যেটা আবার তুমি বাড়িতে বসেই করতে পারো, তাহলে তোমার কাছে কিন্তু একটা ভালো কাস্টমার বেস তৈরি হবে। ইউটিউব শর্টস, রিলস, এমনকি ফেসবুকের ক্ষেত্রেও বিভিন্ন পোস্ট, তোমার কন্টেন্টের চাহিদা কিন্তু সেই ক্ষেত্রে আকাশ ছোঁয়া হবে। মজার বিষয়টা হলো এটাই যে তুমি
নিজেও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার সেই ক্ষেত্রে হতে পারো। তো প্রিমিয়াম প্রো, ক্যাপকাট, ডাভিনসি রিজলভ এইসব দিয়ে তুমি প্রাথমিক ফ্রিল্যান্সিং দিয়ে তুমি কাজ শুরু করতে পারো, এবং এটা তোমাকে কিন্তু একটা নিশ্চিন্ত উপার্জন অবশ্যই এনে দেবে। এরপর আসি, যেমন কথা দিয়েছিলাম যে আমাদের এই আলোচনাগুলো থাকবে যে সব ক্ষেত্রে তুমি ভীষণ রকম ভাবে ডিজিটালি সাউন্ড না হলেও তুমি যেন উপার্জনের পথ পেতে পারো। তুমি এই পথটা তুমি ভাবতে পারো যেটা এতটাও খুব একটা কনভেনশনাল, মানে খারাপ কনভেনশনাল দিক থেকে সরে যাচ্ছে না, এবং এটা খুবই ডিজিটালি নয় যে এর এর মধ্যে খুব বেশি কঠিন টেকনিক্যালিটি নেই। সেটা হলো কন্টেন্ট রাইটিং এবং কপি রাইটিং। ব্লগ, সোশ্যাল মিডিয়া পোস্ট, প্রোডাক্ট ডেসক্রিপশন, এমনকি তোমার কাছে এই সুবিধেও যেন থাকে যে যারা অফলাইনে কোনো ক্ষেত্রে লেখালেখি বা কোনো কন্টেন্ট তৈরি করতে চাইছে, কোনো বুকের কন্টেন্ট, কোনো বইপত্রের সঙ্গে কোনো নোটস পত্রের কন্টেন্ট তৈরি করতে চাইছে, তুমি কিন্তু এটা সহজেই করে দিতে পারো। ইংরেজি এবং বাংলা এই দুটো মাধ্যমেই, এমনকি যদি তোমার দক্ষতা থাকে তো অন্য মাধ্যমেও তুমি জানো সেখানে সেই জিনিসটা করে দিতে পারো। এই যে চাহিদা অনুসারে তুমি যাদের সাপ্লাই করছো না, ডিমান্ড অনুসারে সাপ্লাইটা করছো, এটাও কিন্তু তুমি ঘরে বসেই করছো। খেয়াল করে দেখো, এর কিন্তু কোনো অফিস ওয়ার্ক এগুলো নয়, এগুলো বাড়িতে বসে তুমি নিজের সুবিধে মতো করছো। এবং কন্টেন্ট রাইটিং তৈরি করতে গেলে তোমাকে নিশ্চয়ই বলে দিতে হবে না যে এর মধ্যে খুব কিন্তু টেকনিক্যালিটি নেই। যে বিষয়ের উপর তুমি কন্টেন্ট বানাবে, তুমি শুধু সেইটুকু অংশের উপর একটা বেসিক পড়াশোনা করতে হবে এবং ক্লায়েন্টের নিড অনুসারে তুমি তাকে প্রোডাক্টটা দেবে। এইটা তুমি যদি করতে পারো তাহলে কিন্তু এটা ভালো একটা উপার্জনের পথ হবে, নিশ্চিতভাবে ধরে রাখতে পারো আগামী 5 বছরের মধ্যে। কারণ অফলাইন থেকে মানুষ এখন ধীরে ধীরে প্রায় পুরোটাই অনলাইনে কিন্তু সুইচ করছে। তুমি যদি এই সময় ধীরে ধীরে নিজেকে প্রয়োজনীয়তা অনুসারে না বদলে ফেলতে পারো, তাহলে কিন্তু এই অপরচুনিটি গুলোকে ট্যাপ করতে পারবে না। আমি চাইবো যেন তুমি এই সুযোগটাকে কাজে লাগাও, যেন এখান থেকে তোমার একটা ভবিষ্যৎ তৈরি হতে পারে। 5 নম্বর, এখানে দেখো যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কমিউনিকেশন এবং পাবলিক স্পিকিং। এইটা মূলত ক্লায়েন্ট হ্যান্ডলিং, প্রেজেন্টেশন, টিম ম্যানেজমেন্ট, মোটের উপর তোমার যদি একটু তুমি বলিয়ে কইয়ে হও, মোটের উপর তোমার যদি একটা ব্যবস্থাপনার উপর একটা দখল থাকে, মানুষকে দিয়ে কাজ করিয়ে নেবার তোমার একটা দখল থাকে, তাহলে কিন্তু তুমি এই ক্ষেত্রে এই ওয়ার্কটাই তুমি আসতে পারো, যেটা হচ্ছে কমিউনিকেশন এবং পাবলিক স্পিকিং। এই ক্ষেত্রে তুমি দেখবে নিজেকে প্রকাশ করার ক্ষমতাটা খুব স্পষ্ট থাকতে হবে। অর্থাৎ তুমি ক্যারিয়ার গ্রোথটাকে তোমার স্কিলের উপর তুমি তৈরি করছো, যেখানে তোমার যোগাযোগের মাধ্যমটা, তুমি যে ভাষায় কথা বলছো, যেমন করে মানুষের সঙ্গে কথা বলছো, সেই কথাটাই তোমার কাছে কিন্তু ক্লায়েন্ট এনে দেবে। বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে, বিভিন্ন অনুষ্ঠান ব্যবস্থাপনার দিক থেকে শুরু করে, এমনকি তোমার কাজটাই তোমাকে কিন্তু প্রশংসা এনে দেবে, সঙ্গে কাজও। ফলে তুমি যদি এটা করতে ভালোবাসো, একটা ম্যান হ্যান্ডেল করতে তোমার পছন্দ, তুমি মানুষকে দিয়ে কাজ করিয়ে নিতে ভালোবাসো, তোমার কমিউনিকেশন স্কিল ভালো, তাহলে তুমি কিন্তু এই পথে এসো। এটার জন্য খুব বেশি টেকনিক্যালিটি কিছুই প্রয়োজন হয় না। এরপরে দেখো যে পয়েন্টটায় আমরা আসবো সেটা খুব কনভেনশনাল একটা বিষয়, এবং এই কনভেনশনাল বিষয়টা এতটাই কনভেনশনাল যে আমরা এই বিষয়ে খুব একটা নজর দিই না, কিন্তু এটা আদি অনন্তকাল ধরে প্রায় এক থাকবে। সে যতই নতুন আহ, যুগের কর্মসংস্থান আসুক না কেন, এটা কিন্তু একই থাকবে। সেটা হচ্ছে ফুড প্রসেসিং, মানে খাদ্য প্রক্রিয়াকরণ। এই যেমন ধরো পাঁপড়, আচার, বিস্কুট, শুকনো খাবার বানানো বা প্যাকেট করা, এবং এই জিনিসগুলো না তোমাকে খুব একটা ডিজিটাল মার্কেটিং এর অপেক্ষা করতে হয় না, তুমি এগুলো বাড়িতে বসেই করতে পারবে। তুমি যদি কোনো গ্রামে থাকো সেখানেও করতে পারবে, কোনো মফস্বলে থাকো সেখানেও বসে করতে পারবে। কারণ মানুষের জীবনে খাদ্যের প্রয়োজনীয়তা চিরন্তন। তুমি সেই জায়গাটা পূরণ করছো, এবং তুমি আগামী 5 বছরে এই জিনিসটা, যেহেতু এখন মানুষ বিভিন্ন জিনিস ট্রাই করছে, বিভিন্ন খাদ্য ট্রাই করছে, বিভিন্ন ধরনের খাবার ট্রাই করছে, তোমার কাছে এই অপরচুনিটি থাকবে নিজের খাবারের ব্র্যান্ড করার, ব্র্যান্ডিং করার। ফলে তুমি তোমার প্রোডাক্টের যেটা বেস্ট প্রোডাক্ট দিতে পারবে মানুষকে, সেটা কিন্তু এখন থেকেই তার পরিসরটা শুরু করো। শুধু চুপচাপ বসে থেকো না, তোমাকে কাজটা কিন্তু শুরু করতে হবে, কাজে লাগতে হবে। যদি সেটা না করো, তাহলে কিন্তু আগামী 5 বছর যখন পৃথিবী অনেকটা এগিয়ে যাবে, তোমার পরিচিত পরিসরের মানুষজন যখন অনেকটা এগিয়ে যাবে, তুমি তখনও একইভাবে ভাবতেই থাকবে। সেটা কিন্তু করা যাবে না। ফলে তোমাকে যেটা দেখতে হবে, তুমি যেটা করতে পারো সেটার মধ্যে যেন তোমার একটা দ্রুততা থাকে, তুমি যেন এখনই শুরু করো, তবেই সেটা 1-2 বছরের মধ্যে একটা ভালো জায়গায় চলে যাবে, পরিচিতি বাড়বে এবং বিক্রি বাড়বে। এরপর
যে পয়েন্টটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে মডার্ন ফার্মিং। দেখো, মডার্ন ফার্মিং এই বিষয়টা বড্ড বেশি কনভেনশনাল হলেও এটা বড্ড বেশি কিন্তু ক্যাচি। কেন বলছি? কারণ আহ, তুমি পৃথিবীতে এমন কোনো মানুষ পাবে না যারা খাদ্যের বাইরে আছে, এবং খাদ্যের মধ্যে আবার ফ্যান্সি খাদ্য যেগুলো রয়েছে, খুব বেশ একটু নতুন আঙ্গিকের খাদ্য, যেমন মাশরুম, যেমন তুমি ধরো ড্রাগন ফ্রুট, এই ধরনের যে খাবারগুলো, যেমন কিউই, যেগুলো তুমি বাড়িতে, তোমার যদি গ্রামাঞ্চলে তোমার জায়গা জমি থাকে, তুমি যদি একটা ক্ষেত জমি বানিয়ে নিতে পারো সেখানে কিন্তু করতে পারো। এমনকি যদি তোমার মাশরুম চাষের ব্যাপার ব্যাপার থাকে, সেটা তুমি ঘরের মধ্যেই করতে পারো, একটা যদি ছোট্ট জায়গা থাকে। এই নিয়ে ইউটিউবে অজস্র ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো যে কিভাবে কাল্টিভেশন করা যায়। এবং এতে কিন্তু একদম অতি সামান্য ট্রেনিং এর প্রয়োজন হয়, হয়তো 1 থেকে 1.5 মাসের একটা ট্রেনিং এর প্রয়োজন হয়, তোমরা কিন্তু সহজেই সেটা করতে পারবে। এবং সময় যত যাবে তত কিন্তু তুমি এতে আপস্কিল হতে থাকবে। এবং সব থেকে মজার জিনিসটা হলো, সরকারের বিভিন্ন স্কিমের তুমি কিন্তু সুবিধা নিতে পারবে। এতে করে তোমার যে মডার্ন ফার্মিং এর ব্যাপারটা আছে সেটা কিন্তু তুমি সহজেই কাজটা করতে পারবে। এরপর দেখো, তোমার বাড়িতে ধরো একটা মোবাইল আছে নিজের, এবং তোমার এই অনলাইন প্ল্যাটফর্মে তুমি অনলাইন রিসেলিং করতে পারো। পরের যে আহ, কর্মসংস্থানের বিষয়টা তোমরা দেখতে পারো, সাইড হাসল বলতে পারো, এটা তোমরা হচ্ছে অনলাইন রিসেলিং করতে পারো। অনলাইন রিসেলিং মানে হচ্ছে নিজের মোবাইল দিয়েই অনলাইন প্ল্যাটফর্মে, যেমন তুমি ধরো অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, এই সমস্ত বিষয়ে, এই সমস্ত জায়গাতে এই প্ল্যাটফর্ম গুলোকে ব্যবহার করে অন্যের জিনিস বিক্রি করে কমিশন আয় করা। অর্থাৎ জিনিসও তোমার নয়, তুমি তাকে প্যাকেজিং করে বিক্রিও করছো না, করবে যার জিনিস সেই, তুমি শুধু মাঝে একজন মধ্যস্বত্বভোগীর মতো কাজ করবে। অর্থাৎ তুমি শুধু রিসেল করবে সেটাকে। এবং এতে সব থেকে ভালো যে জিনিসটা, কোনো বড় ইনভেস্টমেন্ট এতে লাগে না। এটাও তোমরা ফ্রিলি অ্যাভেলেবল, ইউটিউবে যখনই সার্চ করবে যে কিভাবে অনলাইন রিসেলিং শেখা যায়, তুমি সহজেই দেখতে পাবে। হাজারটা কোর্স আছে, হাজারটা ভিডিও আছে, যেখান থেকে তুমি সহজেই শিখে নিতে পারবে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় বা কিভাবে এতে এগিয়ে যেতে হয়। নেক্সট হচ্ছে ডেলিভারি সার্ভিস স্কিল। দেখো, ডেলিভারি সার্ভিস স্কিল বলতে আমরা সাধারণত দেখেছি বড় বড় যে সমস্ত আহ, এই সমস্ত ডেলিভারি সার্ভিস গুলো হয়ে থাকে, যেমন সুইগি, জোম্যাটো, এই সমস্ত ক্ষেত্রগুলোতে আমরা খাদ্য ডেলিভারির কথা বলি। এবং এই সাপ্লাই চেইন গুলো কিন্তু বড় বড় ক্ষেত্রে কাজ করে, বড় বড় শহরে, মধ্য মানের কোনো শহরে কাজ করে। কিছু ক্ষেত্রে গ্রামগঞ্জেও পৌঁছে যাচ্ছে, এগুলো শহর লাগোয়া গ্রামগঞ্জ। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হলো, ডেলিভারি সার্ভিস তুমি যদি শুরু করো, সেটা কিন্তু তোমার নিজের ক্ষেত্রে করতে পারো। কিরকম? তুমি একটা যে কোনো ক্ষেত্র নিয়ে নাও, যে এই ক্ষেত্রে এই জিনিসটা তুমি ডেলিভারি করতে পারবে। হতে পারে তুমি সেটা পার্সোনালি করলে না, তোমার পরিচিত বন্ধু বান্ধব যারা চুপচাপ বসে আছে, সেভাবে কাজকর্ম করছে না, বা কম বয়সী কোনো ছেলেপুলে যারা পড়াশোনার সঙ্গে এই কাজটাও তারা সাইড হাসেল করতে চায়, তুমি তাদেরকে টিমে নিয়ে নিতে পারো এবং এই ডেলিভারি সার্ভিস স্কিমটা তুমি তৈরি করতে পারো। এইটা যে কোনো ক্ষেত্রে একটাই প্রোডাক্টের উপর হতে পারে, সেই জিনিসটা তুমি কোনটা বেটার পারবে সেটাও তুমি দেখে নিতে পারো। এবং সেটার উপরে তুমি যদি এটা বানাও, তোমার কিন্তু একটা খুব হ্যাপেনিং গ্রুপ তৈরি হবে, যেটা তোমার কাছে কিন্তু একটা উপার্জনের পথ অবশ্যই খুলে দেবে নিশ্চিন্তভাবে। সব শেষে, সার্ভিস প্রোভাইডার। সার্ভিস প্রোভাইডার বলতে আমরা সেই পরিষেবা প্রদানকারীর কথা বলছি, যার কাছে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠের জিনিসপত্র রয়েছে। অর্থাৎ তোমার কাছে চাইবা মাত্রই তুমি সেই সার্ভিসটা প্রোভাইড করতে পারো। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, বিষয়টা হলো, তোমার অন্তত যেন একটা এমন টিম থাকে, যাকে ফোন করলেই তোমার কাছ থেকে যা যা সুবিধে, তুমি জানো সেই সুবিধেগুলো প্রোভাইড করতে পারো যে চাইছে তাকে। কিভাবে? ধরো তুমি যদি কোনো একটা শহর অঞ্চলে থাকো, তাহলে তুমি দেখবে হাউস হেল্পের প্রয়োজন হয় অনেকের। তো তুমি তাদের একটা টিম তৈরি করে রাখলে যারা হাউস হেল্পের কাজ করতে পারে, তোমাকে ফোন করলে তুমি জানো তাদেরকে সেইটা প্রোভাইড করতে পারো। কোনো ক্ষেত্রে ইলেকট্রিশিয়ানের প্রয়োজন হতে পারে, তুমি সেখানে ইলেকট্রিশিয়ান প্রোভাইড করলে। কোনো ক্ষেত্রে হয়তো ওয়াটার সাপ্লাইয়ের লোকজনের প্রয়োজন হলো, বা পাইপ লাইনের কাজ করার জন্য প্লাম্বারের প্রয়োজন হলো, তুমি জানো সেখানে সেই সাপ্লাইটা করতে পারো। ইভেন অনেক ক্ষেত্রে বয়স্ক মানুষজন বাড়িতে একা থাকেন, তাদেরও সার্ভিস প্রোভাইডার হিসেবে কিছু মানুষজন, ছেলে মেয়েরা তাদের যারা বাইরে থাকেন তারা এই সার্ভিসটা চান, সেই ক্ষেত্রে তুমি তাদের প্রোভাইড করতে পারো। কিন্তু ওই যে শুরুতে বললাম, আগে তোমাকে টিম বানাতে হবে এবং তোমাকে দেখে নিতে হবে তোমার গ্রুপে যেন বিশ্বস্ত মানুষজন থাকে, তবেই কিন্তু তুমি এই কাজটা চালাতে পারবে। যখন তুমি এই 10টা পথে এগোবে, সব থেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমরা এখন কম্পিউটার ইন্টারনেটের বাইরে কেউ নই। আমরা বর্তমান সময়টাকে যদি বর্তমান সময়ের মতো করে নিজেদের ভেঙে না নিই,
তাহলে আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু অত্যন্ত কঠিন হতে চলেছে। এটা তোমরাও অনুধাবন করো, তোমরা ইতিমধ্যেই হয়তো সেটা বুঝতেও পারছো। কারণ শুধুমাত্র মার্কেট সার্ভে না করে দোকান খুলে বসলেই যে তোমার ব্যবসা ওই অর্থে চলবে সেটা নাও হতে পারে। তোমাকে চেষ্টা করতে হবে সব থেকে রিস্ক ফ্রি, সব থেকে কম ঝুঁকিপূর্ণ কোনো একটা কাজ শুরু করা, যেটা তোমার ভবিষ্যতে কিন্তু স্কেল করবে, বাড়বে। এবং সেটা করতে হবে তোমাকে নিজের আরামের মধ্যে থেকে, নিজের সুবিধের মধ্যে থেকে। কারণ তুমি যদি খুব বেশি অতিরিক্ত খাটো, সেই ক্ষেত্রে হতে পারে তুমি যেটা মূল কাজ করছো এই মুহূর্তে সেটা হয়তো হ্যাম্পার্ড হতে পারে। তো এইটা হলো সাইড হাসেল করা, একটা ধীরে ধীরে নতুন নিজের একটা অন্য সোর্স অফ ইনকাম তৈরি করা। এইটা তুমি কিন্তু চেষ্টা করতে পারো। এবং যেসব স্কিলের কথা আজকে আমরা বললাম, এগুলো শেখা একেবারেই কিন্তু কঠিন নয়। এবং এই কাজগুলো কিন্তু আগামী ভবিষ্যতে সমান রকম ভাবে বাড়বে। এবং বারবার বলছি, খেয়াল করে দেখো, এর জন্য তোমাকে কিন্তু টেকনিক্যালি ভীষণ রকম নলেজেবল কোনো ব্যক্তি হতে হবে না। তুমি যদি সাধারণ মানেরও পড়াশুনো করে থাকো, তুমি যদি বেসিক কাজটুকু ডিজিটালি অনলাইন করতে পারো, তুমি কিন্তু তাতেই এই কাজগুলো সহজে শিখতে পারবে। বিশ্বাসটা রাখো, শুরুটা করো। শুরু না করলে তুমি শুরুর আগে সমস্ত কাজ কঠিন মনে হবে। এবং ভবিষ্যৎটা যে কি কঠিন হতে চলেছে সেটা তুমি 5 বছর পরে গিয়ে হয়তো বুঝতে পারবে, যে তখন যদি শুরু করতাম তখন বোধহয় এতটা কঠিন হতো না। আজকে তুমি যাদের পেরে যেতে দেখো, তারাও কিন্তু কোনো না কোনো সময়, কোনো না কোনো পয়েন্টে জিরো থেকে স্টার্ট করেছিল, এবং ততটাই অনিশ্চয়তা নিয়ে শুরু করেছিল যতটা তোমরা আজকে অনিশ্চিত ভাবে শুরু করবে। সুতরাং ভয় পাওয়া তো কিছুই নেই, তোমার হারানোর কিছু নেই। তুমি বরঞ্চ নিজেকে একটা বেটার জায়গায় নিয়ে যেতে চাইছো। বিশ্বাস রাখো এবং নিজের কাজের প্রতি আস্থা রাখো। নিয়মিত থাকো এবং সততার সঙ্গে কাজ করো। তোমাকে কেউ আটকাতে পারবে না। আমরা পরবর্তী ভিডিও নিয়ে ডেকোডে আবার আসছি। ততক্ষণ পর্যন্ত লেগে থাকো, যেতে থাকো।